পেন্টাগনে এবার ট্রাম্পের ঝাঁকুনি, ৫,০০০-এর বেশি কর্মী ছাঁটাই, শীর্ষ সামরিক কর্মকর্তা সহ ৫ অ্যাডমিরাল জেনারেল বরখাস্ত। ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেনস্কি গুরুত্বপূর্ণ নয়, ম্যাক্রো স্টারমার কিছুই করেননি, অভিযোগ ট্রাম্পের। ৬ জিম্মিকে মুক্তি দিল হামাস, বিনিময়ে ৬০২ ফিলিস্তিনির মুক্তি। গাজাবাসীদের সরানোর পরিকল্পনা চাপিয়ে দেওয়া হবে না, প্রস্তাব হিসেবে উপস্থাপনা করা হবে, বললেন ট্রাম্প। চীনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাস শনাক্ত, মানুষের দেহে ছড়িয়ে পড়ার শঙ্কা। ব্রাজিলে শিক্ষার্থীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১২। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি জিএম মাহমুদ আছি আপনাদের সাথে। সরকারের বিভিন্ন দপ্তর ও সেক্টরের পর এবার প্রতিরক্ষা সদর দপ্তরের সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। এছাড়া মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রান্চেত্তি সহ ৫ অ্যাডমিরাল ও জেনারেলকেও বরখাস্ত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলার পর ব্যাপক পরিবর্তন আনলেন ট্রাম্প প্রশাসন। জেনারেল ব্রাউনের স্থলাভিষিক্ত হচ্ছেন বিমান বাহিনীর ৩ তারকা বিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইন। এদিকে ৫,৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এসব কর্মীকে চাকুরিচ্যুত করা হচ্ছে। শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আসছে সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী ৫০,০০০ লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটা করা হচ্ছে। পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তা দারিন সেলনিক বলেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। শেষ পর্যন্ত ৯.৫ লাখ বেসামরিক শ্রমশক্তির ৫ থেকে ৮% কমিয়ে আনবে পেন্টাগন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, তার মনে হয় না বৈঠকে জেলেনস্কি গুরুত্বপূর্ণ। গেল ৩ বছর ধরে আলোচনা করে তিনি কিছুই করতে পারেননি। যুদ্ধ বন্ধের আলোচনায় জেলেনস্কির করার কিছু নেই বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি খুব ভালো আলোচনা করেছেন, তবে ইউক্রেনের সঙ্গে তার তেমন ভালো আলোচনা হয়নি। কিয়েভ পরিস্থিতি জটিল করে তুলেছে, খেলার মতো কোনো তাস তাদের হাতে নেই, তবে ওয়াশিংটন তা চলতে দেবে না। এদিকে ইউক্রেন যুদ্ধ থামাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিছুই করেননি, এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়, ইমানুয়েল ম্যাক্রো আসছে সোমবার এবং বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছে। তাদের সফরের আগেই শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ওই অভিযোগ করেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনার পাশাপাশি তাদের প্রশংসাও করেন ডোনাল্ড ট্রাম্প। ম্যাক্রোকে তিনি ভালো বন্ধু ও কিয়ার স্টারমারকে খুবই চমৎকার মানুষ বলে অভিহিত করেন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় মিত্ররা কিয়েভকে বিপুল পরিমাণ অস্ত্রসহ নানান সহায়তা দিয়ে আসছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৭ম দফায় আরও ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ৬০২ ফিলিস্তিনি মুক্তি পেয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া জিম্মিরা হলেন এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল সোহাম, ওমের ওয়েনকার্ট, হিসাম আল সায়েদ এবং অ্যাভেরা মেঙ্গিস্টো। তাদের মধ্যে মেঙ্গিস্টো এবং আল সায়েদ গাজায় ১ দশক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানেই আটক ছিলেন। শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ। এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয়।
এদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া নিয়ে নিজের পরিকল্পনা চাপে দেওয়া হবে না, বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি আরও জানান, জর্ডান ও মিশর তার পরিকল্পনার বিরোধিতা করায় তিনি অবাক হয়েছেন। যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে এবং সবকিছু নতুনভাবে শুরু করা যাবে বলেও জানান ট্রাম্প। পোল্যান্ডে স্কুল শিক্ষার্থীদের জন্য অস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এটি রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে দেশকে রক্ষা করার পরিকল্পনার অংশ। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, 13 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলে গিয়ে অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শিখছে, তবে বাস্তব গোলাবারুদ ব্যবহারের পরিবর্তে লেজার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পোল্যান্ডের স্কারশেপ শহরের একটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ নিচ্ছে। প্রধান শিক্ষক ইভা গলিন্সকা বলেন, এ প্রশিক্ষণ বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দ্রুত অস্ত্র চালানো শিখছে, কারণ প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে পোল্যান্ড একটি হুমকি হিসেবে দেখছে। এবার বাদুড়ের দেহে নতুন করে করোনা ভাইরাস খুঁজে পেয়েছেন চীনের একদল গবেষক বিজ্ঞানী। দেশটির উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানীদের গবেষণায় ধরা পড়া নতুন এই ভাইরাসটির নাম HKU5CoV2। এখন পর্যন্ত মানুষের দেহে এই ভাইরাস শনাক্ত না হলেও বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এটি মানুষের মধ্যে ছড়াতে পারে, তবে মহামারী হওয়ার ঝুঁকি বেশি নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নতুন ভাইরাসটি মানুষের দেহে সংক্রমণ ঘটাতে পারে। ভাইরাসটির সঙ্গে 2012 সালে সৌদি আরবে প্রথম পাওয়া মার্স ভাইরাসের মিল রয়েছে। ওই সময় মার্স ভাইরাসে 2600 জন আক্রান্ত হয়েছিলেন। আক্রান্তদের মধ্যে 936 জনের মৃত্যু হয়। ব্রাজিলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত 12 শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 19 জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটির সাও পাউলো রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর রিবেইরাও প্রেটোতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বাসটিতে ফ্রাঙ্কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। তাদের নিয়ে যাওয়ার সময় পথে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গেল বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় 10,000 মানুষ মারা গেছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।